খবর দিনভর এবার যে খবরের দিকে নজর রাখবো, বেলেঘাটার রহস্য মৃত্যুতে নয়া মোড়। বেলেঘাটা এই যুবকের রহস্য মৃত্যুতে খুনের মামলা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত। বাইরে থেকে এসে যুবককে খুনের সন্দেহ পুলিশের। বৃহস্পতিবার সন্ধ্যায় যুবকের দেহ উদ্ধার হয়। বেলেঘাটায় ঘরের খাটে রোহন মণ্ডলের দেহ উদ্ধারে খুনের মামলা বেলেঘাটা থানার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বেলেঘাটার রহস্য মৃত্যুতে নয়া মোড়। বেলেঘাটার যুবকের রহস্য মৃত্যুতে খুনের মামলা। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এই যুবককে কে বা কারা খুন করলো আর কেনই বা? তাকে একেবারেই গত 27 তারিখে যে দেহ উদ্ধার হয়েছিল, গতকাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে তাকে খুন করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল 27 তারিখে মদ্যপান করেছিল এই যুবক, এবং তারপরে তার সঙ্গে বচসা বাঁধে কিছু তার বন্ধু, এবং সেই তারপরেই কিছুক্ষণ পরে গিয়ে তার দাদা গিয়ে দেখতে পায় যে খাটের ওপরে তিনি পড়ে রয়েছেন। দেহে এবং হাতে বেশ কিছু জায়গায় কাট মার্ক ছিল। অর্থাৎ পুলিশ তদন্তে মনে করছেন যে কোনো শার্প ওয়েপন দিয়ে তার হাত এবং দেহের বেশ কিছু জায়গায় আঘাত করা হয়েছিল, এবং কারা করেছিল এইটাই কিন্তু প্রশ্ন। এবং গত 1 বছর ধরে এই যুবক তার স্ত্রীর সঙ্গে আলাদা থাকতেন, মাঝের মধ্যে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতো। এই বিষয়ে কিন্তু পুলিশের নজরে রয়েছে। তার স্ত্রীকে গতকাল থানায় ডেকে তার বয়ান রেকর্ড করা হয়েছে, এবং যে বিষয়টি তারা বলছে, তার পরিবারের অভিযোগ যে যেদিন এই ঘটনা ঘটে সেদিন তার বন্ধুদের সঙ্গে তার একটা বচসা শুরু হয়েছিল, এবং তিনি মদ্যপান করেছিলেন। সেক্ষেত্রে তার বন্ধুদের মধ্যে কেউ এই ঘটনা ঘটালো কিনা, এই গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। ইতিমধ্যে তার পরিবারের লোকের তার স্ত্রীর বয়ান রেকর্ড করেছে বেলেঘাটা থানার পুলিশ, এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানে উঠে এসেছে যে তাকে খুন করা হয়েছে। অর্থাৎ প্রথমে যখন দেহ উদ্ধার হয় দেখা গেছিল যে তার হাতে একটা কাট মার্ক ছিল। সেক্ষেত্রে কিভাবে তাকে খুন করা হলো, কোনো শার্প ওয়েপন ব্যবহার করা হয়েছিল কিনা, বা এই খুনের পেছনে কারা যুক্ত ছিল। পরিবার যেটা জানাচ্ছে, যেদিন এই ঘটনা ঘটে তাদের বন্ধু বান্ধবের সঙ্গে তিনি মদ্যপান করেছিলেন, তাদের সঙ্গে খানিক বচসাও সৃষ্টি হয়। আশেপাশে যারা থাকে তারাও সেই ঝামেলার আওয়াজও শুনতে পেয়েছিলেন। সেক্ষেত্রে খুন কে করলো, যাদের সঙ্গে মদ্যপান করেছিলেন, যাদের সঙ্গে বচসা তৈরি হয় এই খুনের নেপথ্যে তারাই, নাকি আরো কেউ জড়িত, অন্য কোনো কারণ রয়েছে? অবশ্যই তদন্ত এগুলো আমরা জানতে পারবো। ধন্যবাদ রৌনক। কাকা আমাকে ডেকে বলে, তা ফোন করে যে আয় তাড়াতাড়ি ওপরে। তো আমি গিয়ে দেখি কাকা আছেন, আর 2-4 জন আছেন বাড়ির। তো গিয়ে দেখি ওইরকম উপুর হয়ে খাটের কোনাটায় পড়ে আছে। এখন একা থাকতো, বিয়ে করেছিল কিছুদিন, বছরখানেক হয়েছে। স্ত্রী প্রথম আসতো, তারপরে আলাদা থাকতো। ঠিক আছে, ও নেশা ভাঙ করতো, কাজবাজ কিছু করতো না। সেই জন্য মদ্যপ অবস্থায় ছিল, ওরকম বন্ধু বান্ধবদের সাথে মদ ফটো খেয়েছিল। ঝামেলা বলতে হতে পারে বন্ধু বান্ধবরা আসলে, কারণ আমরা তো সবসময় কাজে বাজে থাকি, অথবা যে যার ফ্ল্যাট মতো অবস্থা, যে যার নিজের ঘরে। আমি দেখেছিলাম উপুর হয়ে পড়ে আছে কোনাটায়, পিঠে কাটা দাগ আছে। ঠিক আছে, রক্ত ফক্ত লেগে আছে। খুব যে বন্ধু বান্ধবরা মিলে মারাপিট করেছিল সেরকমটা কিছু না, কিন্তু আমি যা খবর পেয়েছি কেউ বন্ধু বান্ধবদের নিয়ে এসে সেদিনকে সারাদিন মদ ফদ খেয়েছিল। একাই থাকতো, বউ থাকতো, বাবা থাকতো, এইটুকু, আর কিছু জানি না। বউ চলে গেছে, বউ 6 মাস। সন্ধ্যেবেলা যখন এসে দেখেছো কাকা, তখনই জানলাম, না দরজা ভেজানো ছিল সারা। কাকা তিনি দাঁড়া একটু মদ খেয়ে একটু চিল্লাচিল্লি করেছিল, খুব মদ খেত। ওই দাঁড়ার উপর দাঁড়া ছিল, দোতলায় আছে। বউ এসছিল যেদিনকার, সব পুলিশ টুলিশ এসছিল সেদিনকাই বউ এসছিল, বউকে ডেকেছিল, বউ এসছিল, বউ কি সব বাহান দিল, চলে গেল। পেঁয়াজের খোসার আড়ালে কি কি হতে পারে বলুন তো? ভাবছেন তো? আমি বলি, পেঁয়াজের খোসার আড়ালে সিম কার্ড পাচার, তাও কোথায়? জেলখানায়। হ্যাঁ, এমনই অভিযোগ। হাতে নাতে পাকড়াও কয়েদি স্ত্রী। তিনি আগেই জেলে গিয়েছিলেন, মানে স্বামী, এরপর স্ত্রীকেও পাকড়াও। মাদক পাচারের অভিযোগে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দী রয়েছেন স্বামী, আর জেলে বসে এই কারবার চালানোর জন্য স্ত্রী ভরসা। আর তাই খাবারের সঙ্গে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিলেন স্ত্রী, কিন্তু শেষ রক্ষা না হলো না। উদ্ধার হয়েছে 13টা সিম কার্ড। কথা বলবো, সমীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, মানে দীর্ঘদিন ধরেই এই কারবারটা চালিয়ে তিনি যাচ্ছিলেন স্ত্রীর মাধ্যমে, কিন্তু শেষ রক্ষা হলো না, কিভাবে পাকড়াও? দেখুন, গতকাল কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন শর্মিলা বিবি। তার স্বামী ওই জেলারই কয়েদি মনিরুল শেখ, তিনি বেশ কিছুদিন আগে মাদক পাচারের অভিযোগে সিআইডিতে গ্রেপ্তার হয়েছিলেন, এবং তারপর থেকে তার ঠিকানা এই জেলখানা।
গতকাল যখন তিনি দেখা করতে যান তিনি বাড়িতে কিছু খাবার দাবার নিয়ে গেছিলেন, মুড়ি, চানাচুর, পেঁয়াজ ইত্যাদি। এবং তিনি দেখা করার পর জেলারি যে কর্মী থাকেন তার হাতে সেই খাবারগুলো দেন সেই তার স্বামীকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু সেক্ষেত্রে খাবার দেওয়ার পর সেখানে খাবারগুলো পরীক্ষা করার নিয়ম রয়েছে এবং সেই পরীক্ষা করতে গিয়ে দেখা যায় পেঁয়াজগুলোকে দেখে সন্দেহ হয় এবং সেই পেঁয়াজ পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়ক গাছ এই জেলখানার কর্মীদের। তারা দেখেন পেঁয়াজের মধ্যে রয়েছে সিম কার্ড এবং একে একে 13টি সিম পেঁয়াজ থেকে 13টি সিম কার্ড উদ্ধার হয়। এরপরে ওই মহিলাকে আটক করা হয় এবং খবর দেওয়া হয় কোতোয়ালি থানা পুলিশকে। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং পরবর্তীকালে কিন্তু জেলের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটা লিখিত অভিযোগ করা হয়েছে এবং আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। 5 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উঠে আসবে। প্রাথমিকভাবে যেটা অনুমান জেলে বসে ওই কয়েদি মাদক পাচারের চক্র ছিল এবং সেই কারণে কিন্তু সিম কার্ডগুলো ব্যবহারের প্রয়োজন হয়েছিল বলে সিম কার্ড পাচার করতে গেছিল তার স্ত্রী। বাংলার বাড়িতে কাটমানির অভিযোগ, এবার সেই খবর দিন ভরে। উপভোক্তার থেকে কাটমানি দাবি, কোচবিহারের বজ্রাপুরের ঘটনা। স্থানীয় নেতার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ, 30,000 টাকা দাবির অভিযোগ। পঞ্চায়েত প্রধানকে অভিযোগ উপভোক্তার, আর অভিযোগ অস্বীকার নেতার। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যে আমার ঘরের টাকা যে ঢোকে অ্যাকাউন্টে, আমাকে এসে হুমকি দিল, বলছে যে 30,000 টাকা দিতে লাগবে, না দিলে পরের কিস্তির টাকা ঢুকবে না। কে হুমকি দেবে? এটা মিলন বর্মন, সে হলো অঞ্চল সভাপতি তৃণমূলের। আমি একজন গরিব, আমার কাছ থেকে এইরকম করে হুমকি দিয়ে টাকা নিল, নেওয়ার পরে এখন বলছে যে টাকা ঢুকবে না। আমি এখনো ঘরের কাজ শুরু করতে পারিনি, কারণ আমার কাছে যে টাকা ছিল আমি ইট নিয়ে আসছি। ওর যে 30,000 টাকা নিছে, সেই 30,000 টাকা না পেলে আমি ঘরের কাজ শুরু করব কি করে? সেই কারণে আমি প্রধানের কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে আমি দরখাস্ত করলাম আর কি। অভিযোগটা টোটালি ভিত্তিহীন। এটা পুরোপুরি একটা বিজেপির ষড়যন্ত্র এবং চক্রান্ত। কারণ তাদের এখন জনসমক্ষে আসার মতো রাস্তা নেই বলে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে। গোবিন্দ বর্মন, পিতার নাম অমল বর্মন, বজ্রাপুরে। সে প্রথম কিস্তির টাকা ঢুকেছে 60,000 টাকা। তাকে হুমকি দিয়ে যে আমাকে 30,000 টাকা দাও, না হলে পরের কিস্তি 60,000 টাকা সে পাবে না, এবং এই প্রতারণা করে তার কাছ থেকে 30,000 টাকা নেয়। এবং 30,000 টাকা নেওয়ার পরে এখন ও ঘরের কাজও করতে পারছে না, বিভিন্ন সমস্যায় আছে। এই সমস্যার জন্য আমার কাছে লিখিত অভিযোগ জানায় এবং এটার জন্য আমরা তার বিরুদ্ধে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি। আপনি ভিডিও এবং এসডিও কে জানাবেন? হ্যাঁ, ভিডিও, এইচডিও এবং প্রয়োজনে তার বিরুদ্ধে যদি অন্য কোনো আইনি ব্যবস্থা হয় সেটাও আমরা গ্রহণ করব। বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল হিসেবে গরমিল ও অদক্ষতার অভিযোগ। অধ্যক্ষকে সাসপেন্ড করলো গভর্নিং বডি। আগেই অধ্যক্ষকে শোকজ। গতকাল গভর্নিং বডির বৈঠকে সাসপেনশনের সিদ্ধান্ত। কথা বলবো, শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, কেন অধ্যক্ষকে সাসপেন্ড, কি জানা যাচ্ছে? দেখো, বিভিন্ন দিক দিয়ে কলেজ পরিচালনার ক্ষেত্রে অদক্ষতা এবং আর্থিক অনিয়ম, মূলত এই দুটি বিষয়কে কেন্দ্র করেই তাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছিল এবং তারপর তার শোকজের উত্তর আসার পর গতকাল গভর্নিং বডির বৈঠক হয় এবং সেই বৈঠকে গভর্নিং বডির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তারা যে শোকজের উত্তর তাতে তারা মনঃপূত হয়নি তাদের, এবং তার পরিপ্রেক্ষিতেই গতকাল তাকে, নিরঞ্জন মণ্ডলকে, রাজ কলেজের অধ্যক্ষ পদ থেকে সাসপেন্ড করা হয় এবং তাকে এ ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে এবং তিনি জানিয়েছেন যে খুব কম সংখ্যক কর্মী নিয়ে তার পক্ষে যতটা সম্ভব তিনি কলেজ পরিচালনার চেষ্টা করেছিলেন। সেই সঙ্গে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেছেন এবং অধ্যক্ষ যেটা জানিয়েছেন তিনি এ ব্যাপারে এই যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে তিনি আইনের দ্বারস্থ হবেন। বেশ, অধ্যক্ষ মহাশয়ের যে ভুল ত্রুটি, গাফিলতি, দুর্বলতা বা ইনএফিসিয়েন্সি এইসব থাকার কারণে আমাদের শোকজ হয়েছিল। শোকজের উনি উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আজকে মিটিংয়ে প্লেস করা হয়েছিল। সেখানে মেজরিটি মেম্বারের সিদ্ধান্ত মোতাবেকে ওই উত্তরগুলি সন্তোষজনক ছিল না,
যে কারণে পরিচালনা সমিতি ওনাকে সাসপেন্ড করে ডিটেল এনকোয়ারির জন্য নতুন কমিটি তৈরি হয়। যে 1,69,00,000 টাকা যেটা কেওয়াইসি দেওয়া হয়নি বলে আটকে ছিল, রিজার্ভ পে হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে, তার সাথে তো আমি কোনো টাই আপ করে টাকাটা নিয়ে নিইনি, সেই টাকা কলেজেই ঢুকেছে। এটা একটা অব্যবস্থা, যদি বলেন অব্যবস্থা, তার জন্য কি সাসপেন্ড হয়ে যাব আমি? তার জন্য তো কলেজ গভর্নিং বডি কি কোনো দায়িত্ব নেই? কাজের মাঝে প্রতিটি খুঁটিনাটি বিষয় একজন প্রিন্সিপালের পক্ষে মনে রাখা সম্ভব নয়, সেটা আমি মিস করে গেছি। আমি কি সোল রেসপন্সিবল হতে পারি?